সাজ্জাদ, সাজ্জাদ। আচ্ছা, একটু ওয়েট করো, সাউন্ড হচ্ছে আই থিঙ্ক। এখন ঠিক আছে না? একটু দেখো তো। এখন ঠিক আছে না? একটু দেখো তো। ওকে, আশা করি এখন ঠিক আছে, সবাই ঠিক মতো শুনতে দেখতে পাচ্ছো। দেখো, আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের চ্যাপ্টার 9, অর্থাৎ সামগ্রিক আয় ও ব্যয়। এই চ্যাপ্টারটা আমরা আজকে আলোচনা করব। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং হচ্ছে একটু তোমাদের কাছে কঠিন মনে হইতে পারে। তো সবগুলো ক্লাস ঠিক মতো করতে হবে, কেমন? মানে কোনো ক্লাস মিস দেওয়া যাবে না। একটা ক্লাস মিস দিয়ে যদি পরের ক্লাসে ঢুকো তো কিছুই বুঝবা না, সব মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? যার কারণে এখানে এই চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস তোমাকে সিরিয়াল বাই করতে হবে, আদারওয়াইজ তুমি বুঝতে পারবে না আর কি, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি, কি বলো? ভাইয়া, সেকেন্ড পেপার শুরু করলে ভালো হইতো। সেকেন্ড পেপার শুরু করতাম, কি বলো? পঞ্চম অধ্যায়টা আগে নিলে ভালো হইতো। দেখো, আমরা আগে শর্ট সিলেবাস শেষ করতেছি, যেগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় সেগুলো আগে শেষ করতেছি, তারপর আমরা বাকিগুলো করবো। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এগুলো ছোট অধ্যায়, এগুলো শেষ করতে সময় লাগে না, কেমন? এগুলো খুব ছোট অধ্যায় এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 5, 6 এগুলো তুমি বাসায় নিজে দেখলেও পারবা, তবে হ্যাঁ, নিজে দেখলেও পারবা। 6 নাম্বারটা তো পুরো থিওরি, 5 নাম্বারে একটু ম্যাথ আছে, তবে এগুলো ম্যাথগুলো একদম সহজ। তোমার কাছে বই থাকলে, ইজি বই থাকলে তুমি নিজে পারবা। তোমাদের ইচ্ছা, তোমরা যদি বলো যে ভাই আমাদেরকে পঞ্চম অধ্যায় পড়ান, আমার কোনো সমস্যা নাই। সেকেন্ড বার পড়াতে বলে তাও সমস্যা নাই। এখন তোমরা একজন এক একটা বলবা। একজন বলবো স্যার পঞ্চম অধ্যায় পড়ান, একজন বলবো স্যার সেকেন্ড পেপার পড়ান, একজন বলবো স্যার নবম অধ্যায় পড়ান, দশম অধ্যায় পড়ান, শেষ দিক থেকে পড়ান। তো এটা এটা হবেই, আমি জানি। বলো বলো, তোমরা বলো, তোমরা যে অধ্যায় চাইবে সে অধ্যায় বলবো, সমস্যা নেই। তোমরা যে অধ্যায় চাইবে সে অধ্যায় শুরু করবো। অষ্টম অধ্যায় নিজে বললে পারা যায় না, অবশ্য একটু হেল্প লাগবে, ঠিক আছে? তবে ষষ্ঠ, সপ্তম এগুলো একদম থিওরি, এগুলো সহজ। পঞ্চম অধ্যায় পর নবম অধ্যায় করেন বলছে, পঞ্চম অধ্যায় বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে কি পঞ্চম অধ্যায় পড়াবো? তোমরা যেটা চাও, আমার কোনো সমস্যা নেই। তোমরা যেটা বলবে সেটা পড়াবো। নবম অধ্যায় পড়াবো এটা তো বলা হয়েছে, নবম অধ্যায় পড়াবো এটা আমি বলছিলাম, কিন্তু তোমরা তো বিরোধিতা করতেছো। আচ্ছা ঠিক আছে, পঞ্চম অধ্যায় মনে হয় বেশি চাচ্ছ। আচ্ছা, আমরা পঞ্চম অধ্যায় পড়ায় ফেলি, সমস্যা নেই। পঞ্চম অধ্যায় পড়ায় ফেলি, পঞ্চম অধ্যায় পড়াচ্ছি, নবম অধ্যায় এরপরে পড়াবো, সমস্যা নাই, ঠিক আছে? আগামী পঞ্চম অধ্যায় পড়ি। পঞ্চম অধ্যায় সহজ, একদম ছোট অধ্যায়, আমাদের বেশি দিন লাগবে না, এক সপ্তাহের মধ্যে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমরা ওইটাই পড়ি, সমস্যা নাই। চলো, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5। ওকে, সবাই আমরা পঞ্চম অধ্যায় পড়তেছি, কেমন? হুম।
ওকে, আমরা 5 শেষ করি, তারপর 9 পড়বো, সমস্যা নাই। দেখো, শ্রমবাজার বা লেবার মার্কেট, আমরা এই টপিকটা আজকে আলোচনা করব। আমরা তোমাদের মনে আছে কিনা দেখো, আমরা উৎপাদনের উপকরণ পড়াইছিলাম 3rd চ্যাপ্টারে। উৎপাদনের উপকরণ, উৎপাদনের উপকরণ, বলো তো উৎপাদন উপকরণ কয়টি? 4টি। এক, ভূমি, হ্যাঁ, এক নম্বর হচ্ছে ভূমি, 2 নাম্বার হচ্ছে শ্রম, 3 নাম্বার হচ্ছে মূলধন, এবং 4 নাম্বার হচ্ছে সংগঠন। তাহলে কি বলেছি, আমাদের এখানে 4টা কি আছে? উৎপাদন উপকরণ আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টা উৎপাদন উপকরণের, ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের মধ্যে এই 4টা উৎপাদন উপকরণের আর কি। সো এইগুলো সম্পর্কে আমরা আসলে এই চ্যাপ্টারগুলোতে 5, 6, 7, 8 এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। যেমন আমরা আজকে যেটা পড়বো এটা হচ্ছে 5ম অধ্যায়, এই যে শ্রম, এটা সম্পর্কে আলোচনা করতেছি 5ম অধ্যায়ে। 6ষ্ঠ অধ্যায়ে আমরা পড়বো হচ্ছে এই মূলধন সম্পর্কে, এবং সংগঠন সম্পর্কে পড়বো 8ম অধ্যায়ে, এবং 9ম অধ্যায়ে আমরা পড়বো এই ভূমি সম্পর্কে। যদিও এক্স্যাক্টলি ভূমি আকারে নাই চ্যাপ্টারটা হচ্ছে খাজনা আকারে আছে। তো ভূমির জন্য আমরা খাজনা দিয়ে থাকি, তো সেটা আমরা এখানে আলোচনা করবো 8ম অধ্যায়ে গিয়ে। তাহলে এই চ্যাপ্টার আমরা বিস্তারিত আলোচনা করবো আসলে এই চ্যাপ্টারগুলোতে, মানে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চ্যাপ্টার বিস্তারিত কিন্তু আমরা এখানে আলোচনা করব। ওকে, সো আমরা তাহলে আজকে শুরু করতেছি। আমরা এই 2 নাম্বারটা, অর্থাৎ আমরা শ্রমবাজার সম্পর্কে আজকে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা শ্রম কাকে বলে সেটা একটু বুঝি। শ্রম বলতে আমরা আসলে কি বুঝি? আমরা পড়ছি এটা, শ্রমের ধারণা। শ্রম মানে আমরা কি বলেছি? উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল কর্ম প্রচেষ্টাকে আমরা কি বলি? শ্রম বলি। অর্থাৎ উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক এবং মানসিক সকল কর্ম প্রচেষ্টা, কাজের যে প্রচেষ্টা, সেটাকে আমরা কি বলছি বলতো? এটাকে আমরা বলছি শ্রম বলছি। ওকে, উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল কর্ম প্রচেষ্টাকে শ্রম বলে। এটা গেছে 1 নাম্বার। এখন আমরা এই শ্রমের বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো। কেমন? শ্রমের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা কথা বলবো। শ্রমের কি কি ক্যারেক্টারিস্টিক আছে আমরা আগে এটা একটু সবাই মুখস্থ করে ফেলি। শ্রম কাকে বলে সবাই একটু মুখস্থ করে ফেলো, শ্রম কাকে বলে। তারপর আমরা এটার বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো, শ্রমের বৈশিষ্ট্যগুলো নিয়ে। এটা সবাই একটু মুখস্থ করে নাও, শ্রম কাকে বলে একটু মুখস্থ করো। আচ্ছা, আমি বলছি তো এটার পর আমরা 9 অধ্যায় পড়াবো। এটা শেষ করতে বেশি সময় লাগবে না, 3-4টা ক্লাস লাগবে। তো 1 সপ্তাহের মধ্যে দেখা যাবে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে, 1 সপ্তাহের মধ্যে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। হয়েছে? পারবো? চলে আসি আমরা শ্রমের বৈশিষ্ট্য, মানে ক্যারেক্টারিস্টিক্স অফ লেবার। প্রথম বলছে শ্রম একটা জীবন্ত উপকরণ, তার মানে শ্রমের জীবন আছে। শ্রম একটা কি উপকরণ? জীবন্ত উপকরণ। শ্রমের কি আছে? জীবন আছে, 1 নাম্বার। 2 নাম্বার বলছে শ্রম ক্ষণস্থায়ী বা যা সঞ্চয় করা যায় না। জীবন্ত উপকরণ মানে যার জীবন আছে, এটা তোমরা বুঝতেছো। যেমন আমরা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন বলি। এটার মধ্যে হচ্ছে ভূমি এবং হচ্ছে মূলধন, তাদের কোনো প্রাণ নাই, কিন্তু শ্রম আর সংগঠনের কি আছে? প্রাণ আছে আর কি, জীবন্ত উপকরণ। 2 নাম্বার বলছে শ্রম ক্ষণস্থায়ী যা সঞ্চয় করা যায় না। আমরা শ্রমকে চাইলে কোনো জায়গায় রিজার্ভ করে প্রিজার্ভ করে রাখতে পারি না। এগুলো আমি বিস্তারিত বলছিলাম 3য় অধ্যায়ে, তবু আবার বলতেছি আর কি। তো রিজার্ভ করে রাখতে পারছি না কেন? কারণ হচ্ছে যেমন আমি তোমাদেরকে এই যে পড়াচ্ছি, আমি কিন্তু যদি আজকে না পড়াইতাম তাহলে কিন্তু এই সময়টাতে তোমাকে আমি আর পড়াইতে পারতাম না। এই সেম সময়টা আমি যদি আজকে তোমাদেরকে না পড়া, আমি কি চাইলে এই পড়াটা 60 বছর পরে বা 100 বছর পর পড়াতে পারবো? হ্যাঁ, আমি কি বাঁচবো ততদিন? অথবা 50 বছর পর কি আমার সে পড়ানোর ক্ষমতা থাকবে না। তার মানে আমরা এই শ্রমকে, এটা ক্ষণস্থায়ী বিষয়, এটাকে চাইলে আমরা রিজার্ভ করে বা এটা আমরা দীর্ঘদিনের জন্য রেখে দিতে পারবো না। হ্যাঁ, এরপরে চলে আসি 3 নাম্বার হচ্ছে শ্রমিক এবং শ্রম পরস্পর অবিচ্ছেদ্য। কি বলছো বলো? শ্রমিক এবং শ্রম পরস্পর অবিচ্ছেদ্য, অর্থাৎ আমরা বোঝানো হচ্ছে যে শ্রম এবং শ্রমিকের মধ্যে একটা সম্পর্ক আছে।
একজনকে ছাড়া একজন চলতে পারে না, এটা বলা হচ্ছে। তা বলছে কারণ শ্রমিকরা শ্রম দেয়। শ্রম গতিশীল উপাদান, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। গতিশীল ওয়ার্ডটা যেখানে দেখবা মনে রাখবা সেই জিনিসটা এক জায়গা থেকে অন্য জায়গায়, এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর করা যায়, সেটাকে আমরা গতিশীল বলি। তার বলছে শ্রম গতিশীল উপাদান, তার মানে শ্রমকে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায়, এক শিল্প থেকে অন্য শিল্পে তুমি স্থানান্তর করতে পারবা, এটাকে বলা হয় শ্রম গতিশীল উপাদান। কি বলা হয়? শ্রম গতিশীল উপাদান বলা হয়। যেমন আমরা শ্রমিককে এক শিল্প থেকে অন্য শিল্পে, এক দেশ থেকে অন্য দেশে কিন্তু নিয়ে গিয়ে কাজ করাতে পারি, তাই না? তাই শ্রমকে গতিশীল বলা হয়। কিন্তু আমি যদি বলি ভূমি, ভূমিকে গতিশীল, ভূমিকে কি তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবা? না, কখনোই পারবে না। তাই এখানে আমরা বলবো 4 নম্বর হচ্ছে শ্রম গতিশীল উপাদান। 5 নম্বর বলতে শ্রমের দর কষাকষির ক্ষমতা আছে, অর্থাৎ শ্রমিকরা তার মজুরি নিয়ে, আমরা সাধারণত শ্রমের বিনিময়ে মজুরি পাই শ্রমিকরা, তো শ্রমিকের দর কষাকষির ক্ষমতা আছে, অর্থাৎ মজুরি নিয়ে এসে দর কষাকষি করার মতো তার ক্ষমতা আছে। 6 নম্বর হচ্ছে উপকরণের উৎপাদনের উপকরণ, অর্থাৎ এই শ্রমটা একটা উৎপাদন উপকরণ, আমরা একটু আগে বলছি শ্রমটা একটা উৎপাদন উপকরণ। এরপর হচ্ছে 7 নম্বর শ্রমের যোগান সময় সাপেক্ষ, তার মানে শ্রমের যোগান বাড়ানো এত সহজ না। যেমন আমি যদি বলি আমার একটা আমাদের বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, 16 কোটি মানুষ। এখন আমি চাচ্ছি আমার কালকে, হ্যাঁ কালকে মনে করো যে আমার একটা আমি ফ্যাক্টরি দিলাম, সেখানে আমার 20 কোটি মানুষ দরকার। তাহলে রাতারাতি কি 20 কোটি মানুষের যোগান দেওয়া যাবে, শ্রমিকের যোগান দেওয়া যাবে না। এই শ্রমের যোগান হইতে তোমার সময় সাপেক্ষ বিষয়। 16 কোটি থেকে 20 কোটি মানুষ হইতে তোমার অনেক সময়ের প্রয়োজন আছে, তাই বলা হয় শ্রমটা একটা সময় সাপেক্ষ বিষয়। চাইলে কিন্তু তুমি বৃদ্ধি করতে বা শ্রমের যোগান দিতে পারবে না। 8 নম্বর হচ্ছে শ্রমের যোগানের বিপরীত সম্পর্ক বিদ্যমান। এই জিনিসটা আমি একটু বলতেছি, এই জিনিসটা আমরা একটু সুন্দর করে বিস্তারিত আলোচনা করব। সেটা এই জায়গায় বলছে, এই যে এই 8 নম্বর টপিকটা এখানে বলছে যে পশ্চাৎগামী শ্রমের যোগান রাখা, ব্যাকওয়ার্ড ব্যান্ডিং সাপ্লাই কার্ভ তোমার লেবার। তো আমরা এই জিনিসটা সম্পর্কে একটু বলি। দেখো আমি যদি বলি কোন একজন শ্রমিক, এখানে যদি আমি বলি শ্রমিকরা সাধারণত কাজ করে মজুরির বিনিময়ে, মজুরি, তো এখানে শ্রমের যোগান ধরলাম, শ্রমের যোগান, মজুরি ধরলাম এবং কি ধরলাম, শ্রমের যোগান ধরলাম। তা আমি যদি বলি এখানে, হ্যাঁ সবাই দেখো, আমি যদি বলি এখানে যে তোমার হচ্ছে মজুরি যদি হয় মনে করো যে, হ্যাঁ মজুরি যদি হয় 100 টাকা, মজুরি যদি হয় কত টাকা বলো, 100 টাকা। শ্রমের যোগান মনে করো যে তখন, হ্যাঁ 100 টাকা না, ধরি 10 টাকা ধরি। মজুরি যখন হচ্ছে পার ঘন্টা মনে করো 10 টাকা, তখন মানে একজন শ্রমিক 5 ঘন্টা মনে করে কাজ করে। যখন মজুরিটা বেড়ে, হ্যাঁ যখন তার মজুরিটা বেড়ে যখন প্রতি ঘন্টায় তাকে 20 টাকা দেওয়া হয়, তখন মনে করো যে সে শ্রমের যোগান আর একটু বাড়ায়, সে মনে করো 8 ঘন্টা কাজ করে। যখন তাকে 20 টাকার জায়গায় যখন তাকে 40 টাকা দেওয়া হবে, তখন কিন্তু সে 8 ঘন্টার জায়গায় আবার সে 6 ঘন্টা বা 5 ঘন্টা সে কাজ করে, মনে করো 6 ঘন্টা কাজ করে, অর্থাৎ সে শ্রমের যোগান একটু কমায় দেয়। এটা কেন হয়? দেখো প্রথমে মজুরি 10, তখন সে 5 ঘন্টা কাজ করে, যখন মজুরি বেড়ে 20 হয়েছে, সে আর একটু বেশি কাজ করতেছে। কিন্তু যখন তাকে অত্যাধিক হারে মজুরি বাড়ানো হয়, তখন সে আবার শ্রমের যোগান একটু কমায় দিবে। প্রশ্ন কেন? কারণ যখনই অত্যাধিক হারে কাউকে মজুরি দেওয়া হয়, তখন দেখা যাবে সে একটু যেহেতু সে কম পরিশ্রম করে বেশি টাকা পাবে, সে একটু আরামায়েশ করার চেষ্টা করবে। কি করবে? একটু আরামায়েশ করার চেষ্টা করবে। তাহলে আমরা বলতে পারি যে এই শ্রমের মজুরি 10 থেকে যখন 20 হচ্ছে, শ্রমের যোগান বাড়তেছে, কিন্তু 20 থেকে 40 হলে তখন শ্রমের যোগান কমে যায়। কারণ অত্যাধিক হারে মজুরি বাড়লে শ্রমিকরা শ্রমের যোগান কমে দেয়, কারণ তারা আরামায়েশ করার চেষ্টা করে, তারা হচ্ছে ফ্যামিলি মেম্বারকে একটু সময় দিবে, একটু ঘুরতে যাবে, পার্কে যাবে, এবং হচ্ছে সমাজ সেবা করবে, রাজনীতি করবে, ঠিক আছে, যখন তাদের বেশি মজুরি হবে। এখন প্রশ্ন কেন এটা কেন হয়? তুমি একটা জিনিস চিন্তা করো, যখন 10 ঘন্টা সে কাজ, মানে 10 টাকা যখন মজুরি, সকাল সে 5 ঘন্টা কাজ করে, তাহলে 5 10 50, তার মানে স্যার 50 টাকা তার ইনকাম। যখন মজুরি হচ্ছে 20 টাকা, তখন সে 8 ঘন্টা কাজ করে, তাহলে 8 দুগুণে 16, 160 টাকা তার আয় আর কি, ডেইলি ইনকাম মনে করো। যখন মজুরি 40 টাকা করা হয়েছে, তখন সে কিন্তু 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করে না, বা 8 ঘন্টা কাজ করে না, আরো কম কাজ করে। কেন? কারণ তুমি চিন্তা করো, 6 8 কত, 48, 6 8 সরি 3 8 সরি 4 6 24, মানে 240 টাকা। দেখো সে এখন কিন্তু কম পরিশ্রম করেও বেশি মজুরি পাচ্ছে আগের তুলনায়।
কষ্ট কিন্তু কম করতেছে। সে চিন্তা করে, মানুষ একটা জিনিস চিন্তা করো, মানুষের যখন একটা 150 টাকা মজুরি, তখন তার বেসিক জিনিসগুলো সে ভালো মতো ফুলফিল করতে পারে না। যখনই তাকে মজুরি বৃদ্ধি করে 20 টাকা করা হয়, তখন সে মোটামুটি সুন্দর করে চলতে পারে 160 টাকা দিয়ে সাপোজ। যখন তারপরে তাকে অতিরিক্ত মজুরি দেওয়া হবে, তখন কিন্তু সে চিন্তা করবে 160 টাকা দিয়ে তো আমার মোটামুটি হয়ে যায়, বা আমার 200 টাকা দিয়ে মোটামুটি চলে, তো আমি এত পরিশ্রম করে কি করবো, একদিন তো মরেই যাবো। সেটা চিন্তা করে সে যেটা করে সেটা হচ্ছে সে এই শ্রমের যে যোগানটা সেটা একটু কমিয়ে দেয়। কিন্তু কমিয়ে দিলেও কিন্তু তার অ্যাকচুয়াল মজুরি কিন্তু বেশি থাকে, আগের তুলনায় সে বেশি মজুরি পাচ্ছে, কারণ এই মজুরি বাড়াইছে মানে তার যে ডেইলি বেতন সেটা কিন্তু বাড়তেছে মজুরি বাড়ার কারণে। অত্যাধিক অত্যাধিক মজুরি বাড়লে শ্রমিকটা একটু আরামায়েশ করার চেষ্টা করে, একটু কি করে, একটু বিশ্রাম নিবে, কম পরিশ্রম করবে। ওকে, সময় কি শ্রমের যোগান হয়, এটা কি কথা? সময় কি শ্রমের যোগান হয় বলতে? তো আমরা তাহলে এটা বুঝতে পারলাম যে আমরা এখানে যদি এই জিনিসটাকে আমরা একটা চিত্র আকারে দেখানোর চেষ্টা করি, এরকম হবে। আমরা যদি এখানে নিচের দিকে ধরি, হ্যাঁ, নিচের দিকে আমরা ধরবো হচ্ছে লেবার সাপ্লাই, মানে শ্রমের যোগান, শ্রমের যোগান, লেবার সাপ্লাই ধরলাম নিচের দিকে, আর উপরের দিকে আমরা ধরলাম হচ্ছে মজুরি, যেটাকে আমরা ওয়েজেস বলি, মজুরি। তো দেখো, হ্যাঁ, তো দেখো মজুরি যদি হয়, ভালো করে শোনো সবাই, 0 লিখলাম। মনে করো মজুরি হচ্ছে, আমরা প্রতি দিয়ে করি, মজুরি যদি W1 হয় তখন শ্রমের যোগান হয় মনে করো L1। মজুরি বেড়ে যদি W2 হয়, হ্যাঁ, মজুরি বেড়ে যদি W2 হয় তাহলে শ্রমের যোগান হবে আর একটু কমে যাবে, L2, মানে বাড়বে আর কি। মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে। মজুরি যখন অত্যাধিক হারে বাড়বে, W3 হবে, তখন শ্রমের যোগান আবার কমে আসে, L3, অর্থাৎ প্রথমে বেড়েছে তারপর আবার কমে গিয়েছে। এই জিনিসটাকে আমরা যদি একটু চিত্র আকারে দেখার চেষ্টা করি, প্রথমে বাড়ছে তারপর আবার কমে গেছে, এরকম ব্যাকওয়ার্ড ব্যান্ডিং, অর্থাৎ বেড়ে তারপর আবার কমে যাচ্ছে, এটাকে বলা হয় পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা বা ব্যাকওয়ার্ড ব্যান্ডিং সাপ্লাই কার্ভ অফ লেবার। ঠিক আছে? ও, সময় কি শ্রমের যোগান হয়, ওই ধরনের বলতে পারো। আমি বোঝার সুবিধাতে বলতেছি, মেইনলি এখানে কতজন শ্রমিক কাজ করবে সেটাকে বোঝায় শ্রমের যোগান বলতে। মানে একটা নির্দিষ্ট মজুরিতে একটা দেশে মানে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট মজুরিতে যতজন শ্রমিক কাজ করতে ইচ্ছুক বা যতক্ষণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক, এটাকে বলা হয় শ্রমের যোগান। বোঝার সুবিধাতে আমি টাইম দিয়ে বললাম আর কি, মানে ঘন্টা দিয়ে বললাম, কিন্তু এগুলো আসলে জনসংখ্যা বা বলতে পারো মানুষ, কতজন মানুষ কাজ করতে চায়। ঠিক আছে, ওকে, তাহলে এটা গেলে এটা হচ্ছে পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা। এটাই বলা হয়েছে এখানে যে শ্রমের যোগানের বিপরীত সম্পর্ক বিদ্যমান, মানে শ্রমের যোগানের সাথে এখানে কি আছে, বিপরীত সম্পর্ক বিদ্যমান বলা হচ্ছে। ওকে, আমরা বুঝছি আশা করি। এরপরে চলে আসি, তাহলে এটা গেল, এটা হচ্ছে পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা, ব্যাকওয়ার্ড ব্যান্ডিং। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এখানে দুইটা বিষয় বলছে, একটা হচ্ছে উৎপাদনশীল বা অনুৎপাদনশীল শ্রম সম্পর্কে এখানে কথাবার্তা বলছে। আমরা চলো এই বিষয়গুলো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এখানে কি বলছে, উৎপাদনশীল বা অনুৎপাদনশীল শ্রম, অর্থাৎ প্রোডাক্টিভ বা আনপ্রোডাক্টিভ লেবার আর কি। এখানে তিনটা মতবাদ অনুযায়ী তিন ভাবে কিন্তু এই জিনিসটাকে ডিফাইন করছে যে কোনটা উৎপাদনশীল শ্রম, কোনটা অনুৎপাদনশীল শ্রম। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটাকে ব্যাখ্যা করা হয়েছে। যেমন যারা ফিজিওক্র্যান্ট ছিল, ফিজিওক্র্যান্ট মানে কি, অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে ফিজিওক্র্যাট নামে পরিচিত এক শ্রেণীর লেখকের আবির্ভাব ঘটে। মানে পরীক্ষা যদি আসে ফিজিওক্র্যাট কারা, ফিজিওক্র্যাট কি, তাহলে কি বলবা যে এক শ্রেণীর ফ্রান্সে অষ্টাদশ শতাব্দীতে এক শ্রেণীর লেখক, তাদেরকে আমরা ফিজিওক্র্যাট বলি। মনে করো ফ্রান্সে কয়েকজন লেখক অষ্টাদশ শতাব্দীতে, তাদের সবাইকে একসাথে বলা হয় ফিজিওক্র্যাট বলা হয়। কেমন? তো তাদের মতে, মানে ফিজিওক্র্যাটের মতে যারা অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে এক শ্রেণীর লেখক, তাদেরকে বলা হয় ফিজিওক্র্যাট। তাদের মতে বলা হচ্ছে, তাদের মতে যেই শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে,
তাকে উৎপাদনশীল শ্রম বলে। যেমন কৃষি এবং শিল্প ক্ষেত্রে নিয়োজিত শ্রমই উৎপাদনশীল শ্রম। তার মানে তাদের স্পষ্ট কথা হচ্ছে, যেই শ্রম কিছু একটা জিনিস অতিরিক্ত উৎপাদন করে, যেই শ্রম কিছু একটা জিনিস অতিরিক্ত উৎপাদন করে, যেমন কৃষি এবং শিল্পর কাজের সাথে যারা জড়িত বা কৃষি এবং শিল্পের ক্ষেত্রে যারা যে শ্রমিকরা জড়িত, তাদের শ্রমটাকে বলা হচ্ছে উৎপাদনশীল, যেখানে তারা কিছু একটা উৎপাদন করে। অন্যদিকে অপরপক্ষে যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে না, তাকে অনুৎপাদনশীল শ্রম বলে। যেমন ব্যবসা বা এরূপ কাজে নিয়োজিত শ্রমিক। যেমন যারা ব্যবসায়ী, তারা কি করে, পণ্য একটা কার কাছ থেকে কিনে আরেকজনকে বিক্রি করে। এখানে কিন্তু তিনি ওই পণ্যটা বানায় নাই, সো যে পণ্যটা যে বানায় তাদেরকে বলা হয়েছে কি উৎপাদনশীল, কিন্তু যে বানায় না তাদের উৎপাদনশীল বলা হয় না। তাই এখানে উৎপাদনশীল বা স্পেসিফিক নামগুলো মনে রাখবা। স্পেসিফিক হচ্ছে কৃষি ক্ষেত্রে এবং শিল্প ক্ষেত্রে। কৃষি মানে হচ্ছে যেখানে শাকসবজি, ধান, মাছ, গরু, মহিষ এগুলো চাষবাস করা হয়, এগুলো। আর শিল্প ক্ষেত্রে মানে কি, যেমন এই কলমটা যে বানায়, ফোনটা যে বানায়, স্মার্ট বোর্ডটা যে বানায়, তাদেরকে আমরা শিল্প বলে থাকি, যে কোনো প্রোডাক্ট বানানোকে। তো এগুলো হচ্ছে উৎপাদনশীল বলছে। আর অনুৎপাদনশীল কোনটাকে বলছে, যেমন ধরো ব্যবসায়ীরা বা এই ধরনের কাজে তারা জাস্ট পণ্যটা কিনে বিক্রি করে, কোনো ধরনের পণ্য বানায় না, তাদেরকে অনুৎপাদনশীল শ্রম বলছে। মানে কোনো কিছু উৎপাদন করে এটা বলছে কারা, ফিজিওক্র্যাট, বা যারা অষ্টাদশ শতাব্দীর এক শ্রেণীর কি লেখক, ফ্রান্স অবস্থিত এক শ্রেণীর লেখক। এরপর ক্লাসিক্যাল মতবাদ অনুযায়ী, এখন স্যার ক্লাসিক্যাল আবার কি, ক্লাসিক্যাল মতবাদ বলতে আসলে কি বোঝানো হয়? এক শ্রেণীর অর্থনীতিবিদ, তাদেরকে আমরা ক্লাসিক্যাল অর্থনীতিবিদ বলি। আধুনিকের আগে ছিল আর কি তারা। তোমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে, অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ইজি ইংলিশ বইতে একদম শেষের দিকে একটা পার্ট আছে অর্থনীতি সম্পর্কে আরো কিছু তথ্য জেনে রাখা ভালো, একটা পার্ট আছে দেখবা প্রথম পত্রের প্রথম অধ্যায় শেষের দিকে, মানে টপিকের শেষের দিকে আর কি। তো ওইখানে আধুনিক মতবাদ, তারপর হচ্ছে ক্লাসিক্যাল মতবাদ, এমন তারপর হচ্ছে ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, ওগুলো সম্পর্কে একটা নোট দেওয়া আছে কিছু, ওগুলো ভালো করে দেখবা। তো মেইনলি হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা, যেমন ধরো অ্যাডাম স্মিথের সময় যে অর্থনীতিবিদরা ছিল, আধুনিক কালে না, আধুনিক সময়ে না, আধুনিক সময় বলতে বোঝাচ্ছে 1800 এর পরের সময়টাকে বোঝাচ্ছে আধুনিক। এর আগে, হ্যাঁ, এর আগে যারা ছিল, আমি একটু দেখি এটা সালটা কত ছিল, একটু দেখি দাঁড়া, প্রথমত একটু দেখায় তাহলে বুঝবা। হয়ে গেছে। দেখো এই চ্যাপ্টারের প্রথম অধ্যায়ে তোমাদের পড়াইছি, এই অধ্যায় শেষের দিকে এই যে দেখো অর্থনীতি সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা ভালো। এখানে ফরাসি বিপ্লব কখন হয়, শিল্প বিপ্লব কি, তারপর এই যে ক্লাসিক্যাল মতবাদ দেখছো, এই যে ক্লাসিক্যাল মতবাদ যেটা 1800 কত সাল পর্যন্ত, 1800 সালের দিকে আর কি। আমরা ইয়াটা দেখি, আধুনিকটা দেখে বুঝবো। এই যে সরি, আধুনিক হচ্ছে 1990 সালের পর থেকে, 1990 সালের পরে যারা অর্থনীতিতে অবদান রাখছে তাদেরকে বলা হয় আধুনিক অর্থনীতিবিদ বা আধুনিক মতবাদ বলা হয় তাদেরগুলোকে, 1990 এর পরে। আর 1990 এর আগে যারা ছিল তাদেরকে আমরা ক্লাসিক্যাল বলে থাকি। এমন এই দেখো এখানে আছে, এই যে ক্লাসিক্যাল মতবাদ, ক্লাসিক্যাল মতবাদ অনুযায়ী আমরা হচ্ছে কাদেরকে ক্লাসিক্যাল অর্থবিদ বলবো, এখানে নাম লেখা আছে। যেমন ধরো অ্যাডাম স্মিথ আছে, ডেভিড রিকার্ডো আছে, টমাস রবার্ট ম্যালথাস আছে, এদের নাম কিন্তু আমরা শুনি না। যেমন হচ্ছে অ্যাডাম স্মিথ হচ্ছে অর্থনীতির জনক, এবং হচ্ছে আধুনিক অর্থনীতির জনক বলা হয় পল স্যামুয়েলসন, যেটা আমরা একটু পরে দেখবো, আধুনিকের মধ্যে আছে তার নাম। তাহলে অ্যাডাম স্মিথ হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ছিল একজন। তারপর হচ্ছে ডেভিড রিকার্ডো, তিনি একজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ছিল। তিনি হচ্ছে ওই খাজনা তত্ত্ব যেটা আছে তোমাদের অষ্টম অধ্যায়, সেটা অনেক বেশি অবদান রাখেন এই ডেভিড রিকার্ডো। তারপর হচ্ছে টমাস রবার্ট ম্যালথাস, তিনি হচ্ছে আমাদের ম্যালথাস সাহেব হচ্ছে ম্যালথাসের তোমার অর্থের পরিমাণ তত্ত্ব আছে দশম অধ্যায়ে প্রথম পত্রে, এবং হচ্ছে ম্যালথাসের তোমার জনসংখ্যার তত্ত্ব আছে, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, এগুলো আমরা তিনি অবদান রাখেন এগুলোতে বেশি ইকোনমিক্সে। তারপর হচ্ছে তারপর স্টুয়ার্ট মিল, জন মিল বলি এটাকে আমরা, তো জন এস মিল বলা হয়। তো তিনি হচ্ছে ক্লাসিক্যাল অর্থবিদ, ঠিক আছে। তারপর সে বা জিএম এর নাম অনেক কঠিন, এটা পড়ার দরকার নেই, বাদ দাও, অন্যগুলো পড়ো। অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, টমাস রবার্ট ম্যালথাস এবং জন মিল, এইটুকু মনে রাখলে হবে। এরা হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। কারা বলো? এরা। তো তাদের মত অনুযায়ী বলছে আর কি, কেমন? আচ্ছা, তাদের মধ্যে কি সেটা একটু পরে বলতেছি, আধুনিকটা একটু দেখে ফেলি। আধুনিক অর্থনীতিবিদ কারা?
আধুনিক অর্থনীতিবিদ মানে হচ্ছে কি কি আছে দেখো। আধুনিক অর্থনীতির মতে 1990 সালের পর থেকে অর্থশাস্ত্রে আধুনিক যুগের সূত্রপাত হয়, মানে এখন তখন যারা উল্লেখযোগ্য অর্থবিদ ছিল তাদের নাম এখানে বসতে এম, মানে কে এম, সরি জে এম কেইন্স, মানে কেইন্স হচ্ছে যিনি সামষ্টিক অর্থনীতির জনক বলা হয় তাকে, সামষ্টিক অর্থনীতির জনক কেইন্স, জে এম কেইন্সকে। এল রবিন্স, তাকে আমরা দেখেছি আমাদের প্রথম অধ্যায়ে ছিল এল রবিন্স সম্পর্কে কথাবার্তা, যিনি হচ্ছে আমাদের ওই যে দুষ্প্রাপ্যতা ধারণাটার প্রথম উদ্ভব করে বা এর সম্পর্কে অবদান রাখে। তারপর সে নিওর হ্যাগ এবং পল স্যামুয়েলসন, ওই যে বলছিলাম আধুনিক অর্থনীতির জনক, পল স্যামুয়েলসন আধুনিক অর্থনীতির জনক, তাকে আমরা বলি কারণ তিনি আধুনিক কালে তিনি অর্থনীতি সম্পর্কে সবচেয়ে বেশি অবদান রাখে, তাকে আমরা আধুনিক অর্থনীতির জনক বলি, পল স্যামুয়েলসনকে। আর অর্থনীতির জনক বলি হচ্ছে অ্যাডাম স্মিথকে, আধুনিক বলা হবে পল স্যামুয়েলসনকে। ছাব্বিশের গোল্ডেন ব্যাচ, ভাই 26-এর গোল্ডেন ব্যাচ কিছুদিনের মধ্যে আমাদের লঞ্চ হবে, কয়েকদিনের মধ্যেই, সো তোমরা ভর্তি হতে পারবে সেটাতে, কেমন? তো গেলে এটা, তাহলে এখানে কি বলছি আমরা হচ্ছে এখানে, হ্যাঁ তাহলে কেইন্স, সরি কি বলে যে ক্লাসিক্যাল অর্থবিদ কারা এবং হচ্ছে আধুনিক অর্থবিদ কারা সেটা আমি তোমাদের নাম বললাম। ক্লাসিক্যাল মধ্যে কে আছে? ডেভিড রিকার্ডো আছে, তারপর হচ্ছে অ্যাডাম স্মিথ আছে, তারপর হচ্ছে থমাস রবার্ট ম্যালথাস আছে, কেমন? তো তাদেরকে আমরা হচ্ছে ক্লাসিক্যাল অর্থবিদ বলি, জন মিল। এবং হচ্ছে আধুনিক অর্থনীতিবিদ হচ্ছে কেইন্স আছে, জে এম কেইন্স আছে, তারপর হচ্ছে পল স্যামুয়েলসন আছে, আর এটা কে ছিল, হ্যাঁ এল রবিন্স আছে, স্টেনিওর হ্যাগ আছে, এরা হচ্ছে আধুনিক অর্থনীতিবিদ আর কি। তো চলো আমরা তাহলে এখন যেখানে ছিলাম সেখানে যাচ্ছি। আমরা কোথায় ছিলাম? 5th চ্যাপ্টারে। হ্যাঁ দেখো, সো ফিজিওক্র্যাটরা কি বলছে আমি আবার একবার রিপিট করি। ফিজিওক্র্যাটরা বলছে, ফিজিওক্র্যাটদের মতে যারা কৃষি কাজ করে বা শিল্প ক্ষেত্রে নিয়োজিত তাদেরকে বলা হচ্ছে উৎপাদনশীল শ্রম, কৃষি ক্ষেত্রে বা শিল্পতে যারা নিয়োজিত। আর যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিয়োজিত, মানে ব্যবসা বা এরূপ কাজে নিয়োজিত যেখানে পণ্য উৎপাদন হয়, তাদেরকে বলা হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। অন্যদিকে যারা ক্লাসিক্যাল অর্থনীতিবিদ আছে, ক্লাসিক্যাল মতবাদ অনুযায়ী, মানে এই যে অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, জে এন মিল প্রমুখ ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে যে শ্রমের সাহায্যে দৃশ্যমান বা বস্তুজাত দ্রব্য উৎপাদিত হয় তাকে উৎপাদনশীল শ্রম বলে। যেমন কৃষক, তাঁতি উৎপাদনশীল শ্রমের মধ্যে এখানে তারা ফেলছে, অর্থাৎ কৃষকরা, তাঁতিরা যে দৃশ্যমান যে কোনো একটা জিনিস উৎপাদন করে তাকে উৎপাদনশীল বলা হয়েছে। পক্ষান্তরে তাদের মত অনুযায়ী কিন্তু যারা কৃষি এবং শিল্পের সাথে জড়িত তারাও কিন্তু উৎপাদনশীল, মানে যেহেতু কৃষি আর তাঁত বলছে, তাঁত কিন্তু শিল্পের মধ্যে পড়বে বা শিল্পের মধ্যে পড়তেছে, মানে দেখা যায় যে এমন জিনিস উৎপাদন করে, তাদেরটা হচ্ছে উৎপাদনশীল বলছে। অন্যদিকে পক্ষান্তরে যে শ্রমের সাহায্যে দৃশ্যমান বা বস্তুজাত কোনো দ্রব্যের উৎপাদিত হয় না তাকে আমরা অনুৎপাদনশীল শ্রম বলি। যেমন শিক্ষক, ডাক্তার, উকিল, গায়ক। এই দেখো, শিক্ষকদেরকে যারা ফিজিওক্র্যাট ছিল তারাও উৎপাদনশীল শ্রম বলে নাই, তারাও উৎপাদনশীল শ্রম বলছে। অন্যদিকে যারা ক্লাসিক্যাল মতবাদ ছিল তারাও এই শিক্ষক, ডাক্তার, উকিল তাদেরকে হচ্ছে অনুৎপাদনশীল শ্রম বলছে। অন্যদিকে উৎপাদনশীল কাজে বলছে ফিজিওক্র্যাটরা বলছে কৃষি এবং শিল্প ক্ষেত্রে তারা নিয়োজিত আছে তারা, আর ক্লাসিক্যাল মতবাদ অনুযায়ী বলছে কৃষক এবং তাঁতি বা এই ধরনের কাজ যারা নিয়োজিত তাদেরকে উৎপাদনশীল বলছে। চলো সে আধুনিক মতবাদ অনুযায়ী, আধুনিক মতবাদ হচ্ছে আমরা ম্যালথাস, কেমন, সরি হ্যাঁ ম্যালথাস বলতেছি, পল স্যামুয়েলসন, ওকে, তারপর হচ্ছে তোমার কি আছে, এল রবিন্স, তারপর হচ্ছে জে এম কেইন্স। তাদের মতে, আধুনিক অর্থবিদদের মতে, যেই শ্রম বস্তু ও অবস্তুজাত যে কোনো ধরনের দ্রব্য বা সেবা উৎপাদন করে বা কোনো উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদনশীল বলছে। মানে আধুনিক মত অনুযায়ী যে পণ্য দেখা যাইতে হবে বা ভিজিবল হবে এমন হওয়ার দরকার নেই, যে কোন একটা পণ্য উৎপাদন করছে সেটা দেখা যাক বা না দেখা যাক, তবে কোন একটা উপযোগ সৃষ্টি করতেছে, মানে মানুষের অপূরণ করতেছে বা যেটা চাহিদা আছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে উৎপাদনশীল। এই ক্ষেত্রে ডাক্তার, উকিল, গায়ক প্রভৃতিও কি বলা হয়েছে, এগুলোকে কি বলা হয়েছে, উৎপাদনশীল শ্রম বলা হয়েছে। অর্থাৎ ডাক্তার, উকিল, কৃষক, তারপর হচ্ছে শিল্প ক্ষেত্রে ব্যবসায়ী সবাইকে বলা হয়েছে উৎপাদনশীল বলা হয়েছে। আর অনুৎপাদনশীল কাদেরকে বলা হয়েছে আধুনিক অনুযায়ী,
সমাজে তাদের সেবার চাহিদা আছে, কাদের? এই ডাক্তার উকিল তাদের চাহিদা আছে বিধায় তাদেরকে আমরা উৎপাদনশীল বলতেছি। তাই বলা যায় যেই শ্রমের কোনো উপযোগ সৃষ্টি করতে পারে না বা কোনো বিনিময় মূল্য নেই তাকে আমরা অনুৎপাদনশীল শ্রম বলি। আমি আবার একবার সুন্দর করে বোঝা বলে আসি, ফিজিওক্র্যাটদের মধ্যে যারা কৃষি এবং শিল্পের সাথে জড়িত আছে তাদেরকে উৎপাদনশীল বলা হয়েছে, আর বাকি যারা আছে ব্যবসা বা এই ধরনের কাজে জড়িত তাদেরকে অনুৎপাদনশীল বলা হয়েছে। ক্লাসিক্যাল মতবাদ অনুযায়ী যারা কৃষি তাঁতি এই ধরনের কাজে যুক্ত তাদেরকে উৎপাদনশীল বলা হয়েছে, আর শিক্ষক উকিল ডাক্তারদেরকে অনুৎপাদনশীল বলা হয়েছে। আধুনিক মত অনুযায়ী শিক্ষক ডাক্তার উকিল তাদেরকে উৎপাদনশীল বলা হয়েছে, সাথে হচ্ছে কৃষি এবং শিল্পে দক্ষতা থাকবে। আর অনুৎপাদনশীল কাদেরকে বলা হয়েছে? যেটার কোনো উপযোগ সৃষ্টি করে না, যেই কাজের কোনো আসলে কোনো উপযোগ সৃষ্টি হয় না বা যেটা চাহিদা নাই সেটাকে বলা হয়েছে অনুৎপাদনশীল। কি বলা হয়েছে? অনুৎপাদনশীল শ্রম বলা হয়েছে। বুঝছো? এখন প্রশ্ন হচ্ছে স্যার অনুৎপাদনশীল শ্রম একটা এক্সাম্পল দেন আধুনিক মতে। যেমন ধরো আমি মনে করি যে এই কলমটা আমাকে এইভাবে উপরের দিকে মারলাম, এই কাজের কোনো উপযোগ আছে? এটা না মারলে কোনো সমস্যা হইতো? কিছুই হইতো না। এই ধরনের কাজ মানে হুদাহুদায় কোন একটা কাজ করছে, এটা কোনো উপযোগিতা নাই, এটা কোনো চাহিদা নাই, কিছুই নাই, সেটাকে আমরা বলি অনুৎপাদনশীল শ্রম বলি। আমরা কি বুঝছি? ওকে, তাহলে এটা গেল। এটা হচ্ছে আমাদের আমরা তিনটা অনুযায়ী শ্রমের প্রকারভেদ গুলো আমরা বলতেছিলাম, মানে উৎপাদনশীল শ্রমকে অনুৎপাদনশীল শ্রম। তোমরা একটু দেখে নাও তো, একটু পারবে কিনা দেখো তো সবাই, একটু দেখে নাও। এই তিনটা একটু মুখস্থ করো। আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ দিলাম কিন্তু রিপ্লাই পাইনি। আচ্ছা আবার মেসেজ দিও। এই তিনটা একটু মুখস্থ করো সবাই। মানে কাদের মধ্যে কাকে উৎপাদনশীল বলা হয়েছে, কাকে অনুৎপাদনশীল বলা হয়েছে, ফিজিওক্র্যাট কারা, ঠিক আছে? তো এগুলো সবগুলো কিন্তু পরীক্ষা আসবে। চলো এরপর আমরা দেখি। এরপর এখানে বলছে যে শোনো সবাই কি বলছে দেখো, শ্রম বাজার সম্পর্কে এখানে কথা বলছে। শ্রম বাজার আসলে কি? শ্রমিকদের যে বাজার আর কি। তো এখানে আমরা সংজ্ঞাটা একটু পড়ি। এই চ্যাপ্টারের নাম হচ্ছে শ্রম বাজার, সেটাই আমরা এখন সংজ্ঞা পড়বো। প্রথমে আমরা শ্রম সম্পর্কে বলছি, এখন আমরা শ্রম বাজার সম্পর্কে বলবো। শ্রম বাজার আসলে কি? এখানে বলা হয়েছে যেই বাজারে শ্রমের চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষের সাথে শ্রমের যোগানকারী বা যোগান দানকারী শ্রমিকদের দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে বা মজুরিতে শ্রমের ক্রয় বিক্রয় সম্পূর্ণ হয় তাকে শ্রমবাজার বলে। তাহলে কি বলা হয়েছে? আবার একটু সবাই বুঝি। কি বলা হয়েছে? যেই বাজারে শ্রমের চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষের সাথে শ্রমের যোগানকারী শ্রমিকদের দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে বা মজুরিতে শ্রমের ক্রয় বিক্রয় সম্পন্ন হয় তাকে শ্রমবাজার বলে। তাকে কি বলে? শ্রমবাজার বলে। এখানে একটা কথা আছে, প্রথম হচ্ছে যেই বাজারে শ্রমের চাহিদা সৃষ্টিকারী। আচ্ছা বলতো শ্রমের চাহিদা কারা সৃষ্টি করে? মানে শ্রমের যে চাহিদা, শ্রমের চাহিদা তারা কে আসলে শ্রমের চাহিদা সৃষ্টি করে বলতো? শ্রমিকরা শ্রমের চাহিদা সৃষ্টি করে নাকি উৎপাদনকারীরা? আচ্ছা হচ্ছে
উৎপাদক যারা থাকবে, উৎপাদক বা যারা পণ্য উৎপাদন করে তারা কিন্তু শ্রমের চাহিদা করে। তারাই বলে যে আমার একটা ব্যবসা আছে বা আমার একটা ফ্যাক্টরি আছে, সেখানে আমার 10 জন শ্রমিক লাগবে বা 20 জন শ্রমিক লাগবে। তাহলে শ্রমের চাহিদা সৃষ্টি হয় উৎপাদনকারীদের পক্ষ থেকে। অন্যদিকে শ্রমের যোগান যদি বলি, শ্রমের যোগান কারা দেয়? শ্রমের যোগান দিয়ে থাকে শ্রমিক পরিবার অথবা পরিবার বলতে পারো, শ্রমিক পরিবার অথবা পরিবার থেকে শ্রমের যোগান আসে। যেমন আমি যদি বলি শ্রমিকরা কাজ করবে, এই যে শ্রমিকরাই কিন্তু শ্রমের যোগানটা দেয়। তাহলে এই শ্রমিকরা কিন্তু একটা পরিবারের অংশ, তাই বলা হয় শ্রমিক পরিবার বা পরিবার থেকে এই শ্রমের যোগান হয়ে থাকে। তাহলে শ্রমের চাহিদা সৃষ্টি হয় উৎপাদনকারী বা উৎপাদকদের দিক থেকে, আর শ্রমের যোগান সৃষ্টি হয় শ্রমিকদের পক্ষ থেকে, শ্রমিকদের দিক থেকে। ঠিক আছে? তাহলে শ্রমের চাহিদা সৃষ্টি হয় উৎপাদনকারীদের দিক থেকে, আর শ্রমের যোগান সৃষ্টি হয় শ্রমিক পরিবার বা শ্রমিকদের দিক থেকে। সেটা এখানে বলছে যেই বাজারে শ্রমের চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষের সাথে, তার মানে উৎপাদনকারীদের সাথে শ্রমের যোগানদানকারী বা যোগানকারী যেমন শ্রমিক পরিবারের সাথে দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে বা মজুরিতে, সাধারণত শ্রমিকটা কাজ করে মজুরির মাধ্যমে আর কি, তাকে ক্রয় বিক্রয় সম্পন্ন করে, তাকে আমরা শ্রমবাজার বলি। মেইনলি শ্রমিক এখানে মজুরির উপর ডিপেন্ড করে শ্রমের চাহিদা বা যোগান করে থাকে। যারা শ্রমের চাহিদা করে মানে উৎপাদনকারীরা, তারা মজুরির উপর ডিপেন্ড করে। মজুরি বেশি হলে তারা শ্রমের চাহিদা কম করে, মজুরি কম হলে বেশি চাহিদা করে। আর শ্রমের যোগানটার ক্ষেত্রে অপোজিট, মজুরি যদি বেশি হয় শ্রমের যোগান বেশি হয়, মজুরি যদি কম হয় শ্রমের যোগান কম হয়। তো এটার মাধ্যমে একটা ভারসাম্য অবস্থায় বাজার বজায় হয়, সেটাকে বাজার ভারসাম্য হয়, সেটা আমরা দেখবো। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, বাজার ভারসাম্যটা। তো আপাতত আমরা শ্রমবাজার কাকে বলে একটু মুখস্থ করি। যেই বাজারে শ্রমের চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষের সাথে শ্রমের যোগান কারী শ্রমিকদের দর কষাকষির মাধ্যমে একটা নির্ধারিত দামে বা মজুরিতে শ্রমের ক্রয় বিক্রয় সম্পন্ন হয়, তাকে শ্রমবাজার বলে। ঠিক আছে? ওকে, তাহলে এটা আমরা এখানে শেষ করছি। দেখো এর বলতে শ্রমের, এরপর কি দেখো শ্রমের বাজারে শ্রেণী বিভাগ বলছে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো পেশার ভিত্তিতে কৃষি শ্রমিকের শ্রমবাজার, মানে যারা কৃষি কাজ করে তাদের শ্রমিকের একটা শ্রমবাজার আছে। নির্মাণ শ্রমিকের শ্রমবাজার, যারা নির্মাণ কাজ করে, যেমন তাদেরকে আমরা মিস্ত্রি বলি, রাজমিস্ত্রি। শিল্প শ্রমিকের শ্রমবাজার আছে, যারা শিল্প কাজ করে থাকে, যেমন মাটি, কামার, কুমার এদের। তারপর হচ্ছে তৈরি পোশাক শিল্পে শ্রমিকের শ্রমবাজার। এগুলো একটু জাস্ট পড়লে হবে, এগুলো কোনো তেমন একটা প্রয়োজনীয়তা নাই বা বেশি গুরুত্বপূর্ণ আর কি। দক্ষতার ভিত্তিতে দুই ধরনের, দক্ষ শ্রমিকের শ্রমবাজার, তিন ধরনের, অদক্ষ শ্রমিকের শ্রমবাজার এবং আধা দক্ষ শ্রমিকের শ্রমবাজার আর অদক্ষ শ্রমিকের শ্রমবাজার। অর্থাৎ দক্ষতার ভিত্তিতে আমরা বলতে পারি কেউ দক্ষ শ্রমিক যেখানে থাকে, যেখানে দক্ষ মানুষজন কাজ করে, অদক্ষ যেখানে অদক্ষ মানুষ কাজ করে, আধা দক্ষ মানুষ, আর লাস্ট হচ্ছে অদক্ষ মানুষ যেখানে কোনো দক্ষতা লাগে না, এরকম মানুষের যে কাজ। অঞ্চল ভিত্তিতে দুই ধরনের, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ মানে কি দেশের সীমানার ভিতরে যখন যেই বাজার হয় শ্রমিকের, সেটা হচ্ছে শ্রমবাজার, অভ্যন্তরীণ শ্রমবাজার। আর বাইরের দেশে যখন আন্তর্জাতিক শ্রমবাজার বলতে বোঝাচ্ছে আন্তর্জাতিক
যখন একটা দেশের মানুষ অন্য দেশে গিয়ে কাজ করে তখন যে বাজারটা সেটাকে বলা হয় আন্তর্জাতিক শ্রম বাজার। এগুলো সম্পর্কে এখানে এগুলো সম্পর্কে এখানে আলোচনা করছে, এই যেগুলো এগুলো একটু পড়বা, ঠিক আছে, এগুলো থিওরিগুলো পড়ে আসবা। অভ্যন্তরীণ শ্রম বাজার, আন্তর্জাতিক শ্রম বাজার। আমরা নেক্সট ক্লাসে এই শ্রমের চাহিদা থেকে শুরু করব, ঠিক আছে, এই শ্রমের চাহিদা থেকে আমরা নেক্সট ক্লাসে পড়বো এবং ভারসাম্য এগুলো আমরা পড়বো। ওকে স্যার, ঈদের বন্ধ কয়দিন দিবে? তোমাদের কয়দিন লাগবে বলো? তোমাদের যতদিন লাগবে ততদিন দিব, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি করব, পরবর্তী বিষয়গুলো দেখবো আর কি, ঠিক আছে। 1 মাস বন্ধ লাগবে না? আচ্ছা ঠিক আছে, পড়াশোনা করার দরকার নাই, পড়াশোনা বাদ দিয়ে দাও, বিয়ে শাদী করে ফেলো, ঠিক আছে। এই পড়াশোনা করে কি হবে, একদিন তো মরে যাবা। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।